ভালোবাসার পরিণয় গল্পের দ্বিতীয় অংশ। আকাশে আলো আঁধারের মিশালে মুগ্ধ একটা রং সৃষ্টি করেছে, কারণ সময়টা ঠিক সন্ধ্যা। সন্ধ্যাবেলায় এক একভাবে পরিচিত। কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে, কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময়। সারাদিনের ব্যস্ততা শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে এক আকাশ সমান বিরতি দেয়। কারো কাছে প্রেমের মতো হলো সন্ধ্যা, প্রেমিকার মুখ ভেসে আসে, কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানে কেবল বিষণ্ণতা। এই সময়টাতে তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবেসে খুব বাজেভাবে ঠকেছে। যে মানুষটার সাথে তার ঘর করার কথা ছিল, সে মানুষটার সাথে ঘর করছে অন্য কেউ। যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে, সে মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে। যাকে ছাড়া চাঁদনি চলবেই না ভেবেছিল, তাকে ছাড়া চাঁদনি বেঁচে আছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। চারিদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে। চাঁদের বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে, ঠিক চাঁদনির মতো। এক ফোঁটা আলো নেই। চাঁদনি বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন সে এ সময়টা অফিসে থাকে, একটা নামকরা প্রাইভেট অফিসে উচ্চ পদে কর্মরত সে। পড়াশোনা শেষ হওয়ার পরপরই সে চাকরিতে জয়েন করে। ভালো ছাত্রী ছিল বিধায় চাকরির এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাছাড়া বাবা চাচার নাম ডাকেরও ভূমিকা পালন করেছে বলা যায়। আজ সে অফিসে যায়নি, তার মায়ের জন্য যেতে পারেনি বলা যায়। আজকে তাদের বাড়ি মেহমান আসবে। শাহাদাত এবং তার নতুন বধূ সহ তাদের পরিবারের সবাইকে সওদাগর বাড়িতে নেমন্তন্ন জানানো হয়েছে আজ। ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভিতর, সেই সুবাদে এই আয়োজন। খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হলো না। তার আগেই তার মা রোজা সওদাগর ব্যস্ত পায়ে ছুটে এলেন মেয়ের ঘরে। পুরো ঘর আধার দেখে খানিকটা চেঁচিয়ে বললেন, কি ব্যাপার চাঁদ, তুই ঘরের লাইট জ্বালাসনি কেন? চাঁদনি উত্তর দিল না। তা দেখে ভদ্রমহিলা আরেকটু বিরক্ত হলো। আধার হাতড়ে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরে লাইট জ্বালিয়ে দিলেন। ঘরের সাথে লাগুক বারান্দা, এমনকি বিছানার সাইডের ছোট লাইট অবধি জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকার ছিল বিধায় হঠাৎ আলোটা চাঁদনির চোখে বিঁধল। সে বিরক্ত কণ্ঠে বলল, মা, জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি? হ্যাঁ, আমি জ্বালাচ্ছি। তোরা আমার রক্ত মাংস চিবিয়ে খাচ্ছিস না? তোদের সংসারে পড়ে আমার জীবনটা শেষ। উফ মা, বিরক্ত করো না। মেয়ের মনের অবস্থা বুঝলেন না রোজা সওদাগর, বরং কিছুটা চেঁচিয়ে বলে উঠলেন, বিয়ের বয়সী একটা মেয়ে এখনো বাপের ঘাড়ে বসে আছে, কেউ কিছু বলে না, তাই মাথা কিনে নিয়েছিস? আমি বলি তাই আমাকে সহ্য হয় না, তাই না? চাঁদনি তাকিয়ে রইল মায়ের দিকে। গত কয়েকটা দিন যাবৎ হাসি খুশি মেয়েটি নেতিয়ে গেছে, অথচ তার মা তাকে কি সুন্দর আরও ভেঙে দিল। বাবা মাগুলো মাঝে মাঝে এতটা অবুঝ হয় কেন? তারা একটু সন্তানকে সঠিক সময় বুঝলে খুব কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে, কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। মুহূর্তেই তার শুকনো চৌচির হয়ে থাকা চোখগুলো অশ্রুতে টলমল হয়ে উঠল। অথচ রোজা সওদাগর নিজের মন মতো কথা শুনিয়ে যাচ্ছেন আর পড়ার টেবিলটা গোছাচ্ছেন। মায়ের এত হইচই চিৎকার চেঁচামেচির মাঝে চাঁদনি কেবল বলল, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি আম্মু? আমাকে কি বয়ে বেড়ানো যাচ্ছে না? রোজা সওদাগর থেমে গেলেন আর চোখে তাকালেন মেয়ের দিকে। মায়ের কঠিন মন বোধহয় একটু নরম হলো। সে আর চেঁচামেচি করলেন না, তবে ধীর কণ্ঠে বললেন, আমাদের তুই একটা সন্তান, আমাদের কি ইচ্ছা করে না তোকে বিয়ে দিতে? তোর সংসার দেখব, তোর সুখ দেখব। বিয়ে করলেই সবাই সুখী হয় আম্মু? কই, ছোট মা তো বিয়ে করলো চাচ্চুকে, তাকে তো সুখী হতে দেখলাম না। চাঁদ, মুখ সামলে কথা বলো, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। বাহিরে যেতে যেতে তারা দিয়ে বললেন, এসব জামা কাপড় বদলে শাড়ি পরো, মেহমান আসবে, সেখানে একটা মানানসই পোশাক দরকার। তোমার বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তুমি ঘরে পড়ে কেবল বেয়াদবি করে যা, আর কি করবি? কথা শেষ করে রোজা সওদাগররা আবার চঞ্চল পায়ে চলে গেলেন। চাঁদ তাকিয়ে রইল, মুখে ফুটে আছে চরম তাচ্ছিল্যের হাসি। ভিতর থেকে অন্তরাত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে, আমায় একটু বুঝলে না কেন আম্মু? আমায় একটু বাঁচতে দিচ্ছ না কেন? আমার যে বাঁচতে ইচ্ছে করছে, আমায় সাহায্য করো তোমরা, আর ভেঙে দিও না।
কিন্তু মেয়ের আর্তনাদ মা অবধি পৌঁছালো না হয়তো। কুড়িতে বুড়ি, প্রবাদ বাক্য বিশ্বাস করার সমাজ, কুড়ির পর আর মেয়েদের মন বলতে কিছু থাকে তা ভুলে যায়। মেয়ে তখন অযত্নের এক শোপিস হয়ে ঘরের কোনায় পড়ে থাকে, যে শোপিসের কোনো দরকার নেই, অথবা বাবা মা দয়া করে পালেন। চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে। বাহিরে তখনও লোক গম গম করছে। বনফুলকে তার চাই চাই। অন্যান্য দিন হলে চিত্রার মনে উচ্ছ্বাস থাকতো, মেহমান এসেছে, আর পড়া লাগবে না, সে ভেবে খুশি থাকতো। কিন্তু আজ ব্যাপারটা উল্টো। আজ তার মেহমানের সামনে যেতে ইচ্ছা করছে না। শাহাদত লোকটাকে তার দু চোখে সহ্য হচ্ছে না। এত বিরক্তিকর মানুষ তার জীবনে আর একটাও দেখেনি সে। অন্যদিকে বনফুল মেয়েটা চঞ্চল পায়ে এধার থেকে ওধার হাঁটাহাঁটি করছে। মেয়েটার চিত্রার মতো তত চঞ্চল না, কিছুটা সহজ সরল আর বোকা ধরনের। শরীরের রঙটা একটু চাপা, রোগা শুকনা শরীর, কিছুটা ভাইয়ের মতো। কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারায় কোনো মিল নেই। এমনকি বাহার ভাইয়ের তার সাথে তার মায়ের চেহারারও মিল নেই। না আচরণে মিল আছে, একদম বিপরীত ধর্মী সে, রাগী গম্ভীর। অথচ বনফুল কখনো রাগ করে না, অভিমান করে না। চিত্রা যেন তার সর্বসর্বা, কিন্তু একটু উত্তেজিত। কিছু একটা কারণে প্রচণ্ড উতালা হয়ে আছে। চিত্রা হয়তো জানে সেই কারণ, তাই সে মিটমিটিয়ে হাসছে। বনফুল বোকা চোখে তাকালো চিত্রার দিকে, কপাল কুঁচকে বলল, কি রে চিতাবাঘ, হাসছিস কেন? চিত্রা গলা পরিষ্কার করার মতন শব্দ করলো কিছুটা, গম্ভীর ভাব ধরে বলল, বনফুল একটা কাজ করে দিবি আমার? কি কাজ বল, আমি এখনই করে দেব। ঘর ঝাড়ু দেব? বনফুলের কথায় চিত্রা নিজেই নিজের কপাল চাপড়ে মারল। দাঁত কিরমির করে বলল, ধরে থাপড়া দেব তোরে। ঘরের কাজ করতে আসিস নাকি এখানে? তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া। তুহিন নামটা শুনতেই বনফুলের কোমল চিত্র চঞ্চল হয়ে গেল। হৃৎপিণ্ড আকস্মিক তার কম্পন বাড়িয়ে দিল। মেয়েটা কাঁপাকাঁপি শুরু হলো, আমতা আমতা করে বলল, কেন কেন? ভাইয়া মাত্র অফিস থেকে এসেছে হয়তো, গিয়ে বলবি আমার ঘরে আসতে, আমরা সবাই মিলে আড্ডা দেব না, যা। বনফুল ভীত ভীত কণ্ঠে বলল, তুই তুই যা চিতাবাঘ, আমি যাব না। কি তুই এই আমাকে ভালোবাসিস, এত ছোট একটা কাজও করে দিতে পারবি না? বোকা মেয়েটা চিত্রার কৌশল বুঝল না। বান্ধবী কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বলল, রাগ করিস না চিতাবাঘ, আমি যাচ্ছি এক্ষুনি। তবুও তুই রাগ করিস না। হুঁ, যা। চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বনফুল ছুটে গেল। বনফুল বেরিয়ে যেতে চিত্রা হেসে উঠল। মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে উঠতে পারে না। আবার এই ভাইয়ের জন্যই রাত 7টা বাজলে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে, কখন তুহিন নামক লোকটা আসবে আর বনফুল তা দেখে চোখ জুড়াবে। চিত্রার ভাবনার মাঝেই হৈ হৈ করে ঘরে প্রবেশ করলো মিন্ময়। তার পিছে পিছে চাঁদনি, ওহিও হাজির হলো। মিষ্টি হাসি দিল, মিষ্টি করে বলল, ওহে চিপি ও চিতই পিঠা, তোমারে না দেখিতে পাইয়া মোর মন আনচান আনচান করছিল, তাই তোমার বন্ধের সহিত চলে এলাম তোমাকে দেখিতে। মিন্ময়ের মতো ভঙ্গিমা করে বলল, ওহে আমার মিগি রোগীর ওরফে মিন্ময় ভাইয়া, তোমারে দেখিয়া মোর হৃদয় ছলাৎ করিয়া উঠিল। দুজনেই দুজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল। চাঁদনিও কিঞ্চিত হাসল। কেবল মুখ গোমরা করে চিত্রার পড়ার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসল ওহি। কিছুটা বিরক্তি কণ্ঠেই বলল, এই মিনমন ভাইয়াটা তারা পাঠালো, আমি তো ভাবলাম কি না কি যেন বলবে। বিদ্যাসাগরের জুতা ওহি বেগম, এত পড়ে আপনি কি বিদ্যা 10 হতে চান? মিন্ময়ের কথায় হেসে দিল চিত্রা ও চাঁদনি। মুখ ফুলিয়ে ফেলল ওহি। চিত্রা তাকালো চাঁদনি আপার দিকে। মানুষটাকে কি সুন্দর লাগছে, সাদা শাড়ি পরেছে, কোনো প্রসাধনী ব্যবহার করা ছাড়াও মেয়েটা কি সুন্দর, চাঁদের ন্যায় জলজল করছে। অথচ এমন একটা মেয়েকে ফিরিয়ে দিয়েছে কোনো এক পুরুষ, কি বোকা সে। তার মধ্যেই তাদের ঘরে উপস্থিত হলো শাহাদাত এবং তার নতুন বউ। রোজা সওদাগর নিয়ে এসেছেন তাদের। সবার উদ্দেশ্যে বললেন, ওরা ওখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস, ওদের ডাকবি না? অতঃপর শাহাদাতের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বললেন, বাবা আম্মু তোমরা বসো এখানে, ওদের সাথে আড্ডা দাও, আমি শরবত পাঠাচ্ছি। মহিলা আবার ব্যস্ত পায়ে চলে গেলেন সেখান থেকে। চাঁদনি ছোট্ট একটা হতাশার শ্বাস ফেলল।
তার মা না জেনেই তার ভেতর কেমন ক্ষত করে ফেলছে। মিন্ময় ছুটে গেল নতুন বউয়ের দিকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা আমাদের ঘরের বউ, কিউট না? ও নীলা, সবে এসএসসি দিয়েছে, আমার অনেক ছোট অবশ্য, তবে বেশ আদুরে, তাই না? ওহি মাথা দুলালো, কিন্তু চিত্রা দাঁড়িয়ে রইল। শক্ত মুখে চাঁদনি খাটে বসেছিল। মিষ্টি হেসে মিন্ময়ের উত্তরে বলল, হ্যাঁ, ভীষণ সুন্দর। না হয় আমিও তো বলি, তোমার ভাই এমন পাগল হলো কেন? বিদেশ থেকে এসে 1 সপ্তাহে বিয়ে করে নিল অল্প বয়সী পুতুল বউ। চাঁদনির কথায় শাহাদাত মাথা নিচু করে রাখলেও নীলা মেয়েটা সুন্দর এক হাসি উপহার দিল। মিন্ময় মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাইয়ের ছোট বউ ভালো লাগে, আর আমার সিনিয়র বউ কেমন একটা অ্যাডভেঞ্চার ভাব থাকে। তোমার কপালে বউ জুটলে তো। কথাটা বলে চিত্রা ভেঙচি কাটল। চাঁদনি সেদিকে ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে। অল্প বয়সী একটা মেয়ে, সদ্য ফোটা পুষ্পের ন্যায়। সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে, প্রেম ভুলেছে, সাথে ভুলেছে তাকে। নীলার চেয়েও বোধহয় সুন্দর তার রূপ। শাহাদতের সাথে এক ক্লাসে পড়তো। শাহাদত মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। এরপর সেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকা ছেলেটার প্রেমে যে সে পড়ল, দুনিয়ার আর কোনো ছেলেকে তার ভালোই লাগলো না। অথচ সেই রূপ আজ কিছুটা চাপা পড়েছে, তাই প্রেমিকের প্রেম হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বয়সেই এই সরল নামতাটা যেই প্রেমিকের জন্য পার করলো, সেই প্রেমিকই আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে। আহা, প্রেমিক জীবন! চাঁদনির ভাবনা ভাঙল মিন্ময়ের আর চিত্রার তুমুল ঝগড়ায়। এটা নতুন কিছু না, ছেলেটা সবার সাথে এমন লেগে থাকে। চাঁদনি বসা থেকে উঠে এলো, নীলার হাত ধরল, মিষ্টি হেসে বলল, তুমি এখানে বসো। না না আপু, আপনি বসুন, এটা আপনার স্থান তো। সব জায়গায় কি সব সময় সবার থাকে? কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। নীলার কথার বিপরীতে বাহার গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতে ঘরে প্রবেশ করল। সওদাগর বাড়ির সবচেয়ে দক্ষিণ দিকের রুমটায় নীল রঙের নিভু নিভু একটা বাতি জ্বলছে। রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা চায় বাজছে। ফ্যানের নিঃশব্দে বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো। বাথরুম থেকে ভেসে আসছে পানির শব্দ। আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল। এটা বাড়ির বড় ছেলে তুহিনের রুম। সবচেয়ে ভদ্র ছেলে সে, অথচ তাকে দেখলে বুক কাঁপে বনফুলের। কেন কাঁপে সে জানে না। কম্পন বাড়িয়ে দেয়, মনে হয় এই বুঝি শ্বাস বন্ধ হয়ে এলো। এ কেমন মরণ মরণ অসুখ! তবে বনফুলের এই মরণ মরণ অসুখটা ভালোবাসে। লোকটা যে তার ভীষণ প্রিয়। বনফুলের ভাবনার মাঝেই বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন। ভেজা শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা, লাল হয়ে আছে নাকটা, মাথা থেকে শিশুর বিন্দুর ন্যায় জলের ফোঁটা পড়ছে। বনফুলকে নিজের ঘরে দেখেই হাসল তুহিন। মিষ্টি কণ্ঠে শোধালো, আরে বনফুল যে, তা এ ঘরে যে কোনো দরকার? মেয়েটা মাথা তুলে তাকালো না, মেঝেতে দৃষ্টি রেখেই বলল, তোমাকে চিতাভাগ ডাকছে, সবাই একসাথে আড্ডা দিবে। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা যাও। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া। বনফুলের কথায় হাসল তুহিন, ঠাট্টা করে বলল, হ্যাঁ, আমি তো ভালোই জানি পড়াশোনাটা কেমন চলছে। বনফুল অস্বস্তিতে আরেকটু মাথা নত করল। তা দেখে জোরে করে হেসে উঠল লোকটা। হাসলে কত সুন্দর লাগে, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকল না। কেমন ধমক ভেসে এলো। বনফুল আর তুহিন দুজনেই দুজনের দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চিত্রার রুমের দিকে। চিত্রার রুমের দরজায় গিয়ে তুহিনের চোখ চড়ক গাছ। চিত্রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়াল হিসাবে বাহার দাঁড়িয়ে আছে। হইচইয়ে পরিপূর্ণ রুমটা মুহূর্তে নিশ্চুপ। তাই মগ্ন হলো টিকটিক ঘড়ির কাঁটার শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প। বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে। চিত্রা তার পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটার গাল লাল হয়ে আছে, চোখে অশ্রুদের মাখামাখি। মিন্ময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, আঙ্কেল, ও মজা করছিল, চড় দেওয়ার মতন। মিন্ময়ের কথা শেষ করার আগেই শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে। দাঁত কিরমির করে বললেন, শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই মিন্ময়, আমি নিজের চোখে দেখেছি সবটা। নুরুল সওদাগরের রাগী কণ্ঠ পরিস্থিতি আরও বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত একজনের মুখে হাসি ফুটে রইল। আলগোছে সেই লোকটা হাসে কম, আর যতটুকু হাসে তা ভুল জায়গায়, তবে সঠিক হাসি। এখনও তাই হলো। হাসতে হাসতে সে কিছুটা হেয়ালি করে বলল, সমস্যা তো এখানেই স্যার,
আপনারা নিজের চোখে যা দেখেন তা দেখে বিচার করতে উঠে পড়ে লেগে যান। চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না। নুরুল সওদাগর বোধহয় আরেকটু রাগলেন, রুক্ষ কণ্ঠে বললেন, তোমাকে নাক গলাতে বলা হয়নি, সো শ্যাট আপ। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ কিছু করতে বলবে এরপর আমি সেটা করব? নুরুল সওদাগর আরেকটু রাগলেন, হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলেই হাতটা ধরে ফেলল বাহার। বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আহা স্যার, এত নিজের মতন নাচবেন না তো। আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু বাহার যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে সেখানে ক্ষমতা দেখানো নিহাতি বোকামি। ক্ষমতা দেখাবো আমি, কি করবে তুমি, কি করবে? হ্যাঁ, কথাটা বলে বাহারার দিকে তেড়ে গেলেন নুরুল সওদাগর, কিন্তু বেশি কিছু করতে পারলেন না। তার আগেই তুহিন এসে পড়ল। আপনি সিনক্রেট করতে ভালো জানেন, সেটা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে বাহিরের মানুষের সামনে ঘরের মেয়েকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। নুরুল সওদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে, কিন্তু পুরোপুরি থেমে গেলেন না। সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন, তোমার বোন কি করেছে জানো? আমি দরজার সামনে এসে শুনি সেই হিংস্র চোখে শাহাদাতের দিকে তাকিয়ে মিন্ময়কে বলছে এমন বিলিয়েন্টের ধার নাকি সে ধারে না। শাহাদাত নাকি মানুষ ভালো না। বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে? বাবার কথায় ভুরু কুঁচকে গেল তুহিনের। বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠে বলল, আমার চিতাবাঘ, তুই তো এসব এমনি এমনি বলার মেয়ে না, কে জন্য বলেছিস এমন? তুহিন, তুমি আশকারা দিচ্ছ ওকে। ঘরের মানুষ বাহিরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করার খেলায় মেতেছ দেখি। বাবার ভরাট কণ্ঠের বিপরীতে তুহিন তীক্ষ্ণ স্বরে জবাব দিল, যে নিজে যেচে অপদস্থ হতে চায় তাকে তো সেটাই করা হবে। ওহি, বলতো কি হয়েছে এখানে? শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বলল। ওহি ভীতু ভীতু চোখে একবার নুরুল সওদাগরের দিকে তাকালো, অতঃপর ঢোক গিলে বলতে লাগলো, সবাই কথা বলছিল, বাহার ভাইও এসেছিলেন চিত্রাকে পড়াতে। এর মাঝে চা দাপা নীলা ভাবিকে বলল, নীলা, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, লাল টকটকে, নতুন বিয়ে হয়েছে, শাড়ি দেখলেই বোঝা যাবে। তখন মিন্ময় ভাইয়া ফোড়ন কেটে আপাকে বললেন, ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে, তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা ধবধবে একটা শাড়ি পরেছেন? বুড়ি বুড়িদের মতন লাগছে। আপা আবার মিন্ময়ের ভাইয়ের কথার পিঠে বলেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে বলেই পড়েছি। কথায় সৃষ্টি তো কথায় ধ্বংস, কারো গায়ে সৃষ্টির মেলা, কারো বা ধ্বংসের খেলা। এরপর আর একটু কথা কাটাকাটি হয় মজার ছলে। তখন চিত্রা রেগে গিয়ে মিন্ময় ভাইয়াকে বলে, শাহাদত ভাইয়ের কোনো যোগ্যতা নেই ভালো মানুষ হওয়ার, আপার সাথে তার তুলনা চলে না। এমন ব্রিলিয়ান্টের খেতায় আগুন, যদি সে মানুষই না হতে পারে। আরও অনেক কিছু বলে। এর মাঝে মেজো বাবা এসে পড়ে, চিত্রাকে ধরে চড় মেরে বসে। তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার লজ্জায় অপমানে যে একেবারে মূর্ছা গেছে তা বোঝাই যাচ্ছে। তার আরেকটু দূরে চাঁদনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মিন্ময়েরও মাথা নত করা, সাথে শাহাদত নীলায় স্তব্ধ। তুহিন সব সময় বুদ্ধিমান ছেলে। বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও সে আর কথা বাড়ালো না, বরং বেশ গম্ভীর কণ্ঠে শাহাদাতের উদ্দেশ্যে বলল, শাহাদাত ভাইয়া আর ভাবি, কিছু মনে করবেন না, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী। অতঃপর সে বাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আব্বু, আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে, নিজেকে সুস্থ করুন। আর বাহার ভাই, আব্বুর হয়ে ক্ষমা চাচ্ছি আমি, আমার বোনকে রক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। বাহারের ঠোঁটে তখনও বাকি হাসি। শার্টের কলারটা সে পিঠে ঠেলতে ঠেলতে বলল, মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হওয়া যায় না স্যার, অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে। হাস্যকর। শালা পৃথিবীতে সব এত হাস্যকর কেন? টাকাই সব, টাকাই রব। বাহার আর দাঁড়ালো না। অলস পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা। ভাব এমন কোনো একটা রাজকার্য করতে যেন যাচ্ছে। নুরুল সওদাগর সেখানে তাকিয়ে দাঁত কিরমির করে ছোট্ট কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে। অতঃপর বেরিয়ে গেলেন সেও। তুহিন শাহাদত আর নীলাকে নিয়ে গেল, রুম ত্যাগ করল। পুরো রুমে দাঁড়িয়ে রইল চিত্রা, মিন্ময়, বনফুল আর চাঁদনি। মিন্ময় আমতা আমতা করে চিত্রাকে বলল, আমার চিতই পিঠা, রাগ করো না। চিত্রা অগ্নিদৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়ল। মিন্ময়কে আর কিছু বলার সুযোগই দিল না। চিত্রার পিছন পিছন বনফুলও চলে গেল।
চাঁদনি আগের জায়গায় মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটা শব্দও করলো না। মিন্ময়ের খারাপ লাগছে, মজা করতে গিয়ে হয়তো বাজে মজাই করেছে, না হয় পরিস্থিতি এত খারাপ হতো না। মিন্ময় দুপায়ে এগিয়ে এলো, চাঁদনির দিকে অপরাধীর ন্যায় বলল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবালা। সমস্যা নেই, ঠিক আছি আমি। আর চাঁদনি রাগ দেখালো না, ধমকালো না। মিন্ময়ের অপরাধবোধ আরও বাড়ল। সে ক্ষীণ স্বরে বলল, আপনাকে বুড়ি বলা উচিত হয়নি। বুড়িকে বুড়ি বলবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু মনে করিনি। তুমি সত্যি বলার সৎ সাহস রাখো, সেটাই অনেক। কে বলেছে আপনি বুড়ি? আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে, আর আপনি বলেন আপনি বুড়ি? চাঁদনি মুচকি হাসলো মিন্ময়ের কথায়। ছেলেটার কোকড়ানো চুলগুলো আলগোছে এলোমেলো করে দিয়ে আদরের স্বরে বলল, আমি কষ্ট পাইনি, তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করছো। তাই নির্দ্বিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষের মধ্যে একজন। তোমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলে হতোই। আমার আশেপাশের মানুষগুলো কে? চাঁদনি জবাব দিল না। ধীর পায়ে চলে যেতে নিলেই মিন্ময় হেয়ালি কণ্ঠে বলল, আমার আশেপাশের মানুষটা কি আমার ভাই? চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল। বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। ভুরু কুঁচকে বলল, মানে? চাঁদের হাটে পাপের উৎসব, ভুল ছোঁয়ায় অপরাধে প্রেমিক, তবুও ভালো থাকে, প্রেমিকা বাঁচে অবসাদে। মিন্ময়ের চোখে মুখে দুষ্টু হাসি। চাঁদনি কেবল তাকিয়ে রইল। ছেলেটা কি বোঝাতে চাইল? গভীর রাত, চারপাশে তুমুল নীরবতায় আচ্ছন্ন। ওহির ঘরে লাইট জ্বালানোর আলো জলজল করছে। মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে অন্য আরেকজনের উপস্থিতি অনুভব করতেও মাথা তুলল। দেখল অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ। ওহি তেমন পাত্তা দিল না, আগের ন্যায় বইয়ে মুখ গুজে দিল। তা দেখে গোপনে হতাশার শ্বাস ফেলল অবনী। দুধের গ্লাসটা ওহির টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখল। সাথে সাথে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি। বিরক্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করছেন। দুধটা খেয়ে নাও ওহি, আপনাকে অত নাটক করতে হবে না, যান নিজের ঘরে গিয়ে ঘুমান। ওহির কণ্ঠে কেমন তিক্ততা। অবনীর চোখ টলমল করে উঠল, কিন্তু কণ্ঠ কোমল নিবিড় কণ্ঠে বললেন, খেয়ে নিও দুধটা, আমি গ্লাসটা নিয়ে যাই। আপনার এসব আমার পছন্দ না। বারবার বলার পরও কি বোঝেন না? যত্ত সব। ওহি, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার মা। অবনীর দৃঢ় কণ্ঠের বিনিময়ে তাচ্ছিল্য ও করে হেসে বলল, মা? বাহার চিলেকুঠার ঘরে মাত্র প্রবেশ করল। ওদের ছাদটা অন্ধকার। ও ঘরে ঢুকে ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল। ঘরের বাতি জ্বালালো। ঘড়ির কাঁটা গিয়ে থেমেছে 2টার দিকে। তার মানে রাত 2টো বাজছে। একবার নিজের খাটে বসলো। সারাদিন প্রচুর খাটাখাটনির পর সে ক্লান্ত। টি শার্ট নিয়ে চলে গেল গোসুলে। এটা তার সবসময় স্বভাব। যখন ঘরে ফিরবে তখন ওই গোসল করবে। গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসলো। চোখ জুড়ে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। তার ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত। বাহার তার বইয়ের পড়া টেবিলের পাশ থেকে গিটারটা তুলে নিল। মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে। সে এক প্রকার তৃপ্তি পায়। হইচই তাদের পছন্দ না। বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায় কমপ্লেন করত আগে, কিন্তু বাহার কারো কথার পাত্তা দেয়নি। বরং কেউ তাকে বোঝাতে এলে সে বলে দেয়, যা তাকে সুখ দেয় তা সে করবেই। মানুষের তো স্বভাবই অন্যের সুখে বাধা দেওয়া। সেসব ভাবলে সুখী হওয়া যায় না। লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিলে আর সুখী হওয়া যায় না। আরাম করে বসলো বাহার। কেবলই একটা আঙ্গুল ছুঁয়ে দিল গিটারে। ঠিক সেই মুহূর্তে মেয়েলি কণ্ঠ ভেসে এলো বাহারের, বাহার ভাই, খাবেন না? এমন রাতে মেয়েলি কণ্ঠ শুনে বাহার ভীষণ রকমের চমকে যাওয়ার কথা, কিন্তু বাহার চমকালো না। বরং চোখ গিটারে রেখে পা ঝুলাতে ঝুলাতে বলল, এত রাতে এখানে কি? মেয়েলি অবয়টা এগিয়ে এলো, ভাবুক গলায় বলল, আপনি চমকালেন না কেন? এত রাতে এখানে কি? বাহারের একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা। কোমরে 2 হাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্য খাবার এনেছি, ফিরিয়ে নিয়ে যাও। বাহার এখনও চিত্রার দিকে তাকালো না। চিত্রা ভীষণ বিরক্ত হলো। সিঁড়ির কাছটাতে কাঠের মোড়ার ঢেকে রাখা খাবারের প্লেটটা নিয়ে এলো। বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি, আপনি তো গেলেন না পরে আর, তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিত না? যাও বাড়ি, অনেক রাত হয়েছে।
আপনি খাবেন না? অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম। এই তো বলেছি নিয়ে যেতে। আমরা পান্তা ভাতের পেট নিয়ে এসেছি, বিরিয়ানি সহ্য করতে পারবো না। যাও মেয়ে। চিত্রা অভিমান করলো, সেও তো খায়নি। লোকটা কি জানে সে কথা? একটাবার জিজ্ঞেস করলে কি ক্ষতি হতো শুনি? বাহার এবার কণ্ঠ উঁচুতে তুলল, কিছুটা ধমকে স্বরে বলল, রাত বিরাতে এমন মানুষের বাড়ি আসবে না। লোকে কি বলবে সেটা ভেবে বলছি না, আমার ভালো লাগে না তাই বলছি যাও। লোকটা পাষাণ, বড্ড পাষাণ, কিন্তু চিত্রা যে বড্ড কোমল। সে তাও ক্ষীণ কণ্ঠে বলল, আপনি খাবেন কি তাহলে? বনফুল ভাত আর ডিম ভাজি রেখে গেছে, খেয়ে ফেলবো। তাও আমার আনা খানা খাবেন না? এক কথা বারবার কেন বলছো? না এর কোনো সমর্থক শব্দ আছে? থাকলে সেটা দিয়েও বলছি আমি খাবো না, যাও। চিত্রা ভীষণ অভিমান করলো, খাবার হাতে নেমে গেল। বাহার আকাশের পানে তাকিয়ে গিটারের সুর তুলল, কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর ছন্দ। বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো। মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিংয়ের দিকে। বাহার হাসলো, কোমল কণ্ঠে বলল, রঙ্গনা, এমন মিষ্টি অভ্যাস হয়ে এসো না আমার কাছে, পরে হারিয়ে গেলে আমার শূন্যতা জাগবে। সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কি কখনো পূরণ করা যাবে? শুনেছ মেয়ে, তুমি চাঁদ দেখো 10তলা বিল্ডিংয়ে শুয়ে, আর আমি চাঁদ দেখি চিলেকুঠার জানালার ফাঁকে। আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয়? তুমি যেই আকাশের চাঁদ, আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বহারা এক পথিক। আমাদের যে বড্ড তফাৎ, বড্ড পার্থক্য। রঙ্গনা, তুমি আমার অবুঝ আবেগ সামলে নিও। তোমার প্রেমিক যে ব্যস্ততার বেড়াকলে বড্ড বেশি পাষাণ, হৃদয়হীন। চিত্রা বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়তেই বাহার গলা ছেড়ে গান ধরল, বন্ধু মন ভাঙিয়া চইলা গেলে সুখ মেলে না, মেলে না প্রেম করিয়া ছাইরা গেলে সুখ মেলে না, মেলে না প্রেম করে মন দিলা না, আমি মরলে একটুও কাঁদবা না, চলবে ইনশাআল্লাহ।